প্রার্থীহারারা বিক্ষোভ করছেন আর প্রধানমন্ত্রী বলেছেন পাশে থাকবেন। প্রশ্ন হলো যোগ্য ও যোগ্যদের ভাগাভাগি করবেন কি করে? এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। এসএসসি তো এখন বলছেন যোগ্য আর অযোগ্য তারাই একমাত্র সেগ্রিগেট করতে পারেন, না হলে কোনো একটা পন্থা বের করতে হবে, কোন সংখ্যাতত্ত্ববিদকে সামনে নিয়ে আসতে হবে, রাজ্য সরকারকে বাধ্য করতে হবে এতে অংশগ্রহণ করতে, দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারের। কারণ কিছু চাকরি চোরের মারের হাত থেকে বাঁচানোর কারণে আজকে এতগুলো মানুষের জীবনকে বলি দেওয়া হচ্ছে। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার। একদিকে প্রতারিত মেধা, অন্যদিকে কোর্টের নির্দেশে যাদের চাকরি হয়েছে তাদেরও চাকরি চলে যাচ্ছে। এই পরিস্থিতির বাইরে বেরোতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে পাশে থাকবে বিজেপি, তাহলে যোগ্য যোগ্যদের অযোগ্যদের ভাগাভাগিটা হবে কি করে? এই যোগ্য অযোগ্যদের যে ভাগাভাগি করবার একটা প্রক্রিয়া, যেটা রাজ্য সরকার এখনো পারেনি, সেইটা ভাগাভাগি হবে কি করে? প্রধানমন্ত্রী বলেছেন তিনি যোগ্যদের পাশে থাকবেন, দল তার পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বলে এসেছি যে যারা যোগ্য পরীক্ষার্থী ছিলেন, যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, তাদের পাশে দল আছে, তাদের আইনি সহায়তা দেবে। কিন্তু এটা সেগ্রিগেট কিভাবে হবে সেই প্রক্রিয়া এখনো সামনে আসেনি। শেষ দিনে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে যে এটা তারা করতে পারেন। দেখা যাক এসএসসি কি করে, তারপরে নিশ্চয়ই কোনো না কোনো পন্থা বেরোবে আদালতের মধ্যস্থতায়। অধীর চৌধুরী একদিন আগে বলেছে, তাহলে এই চাকরি নিয়ে কথা তো চাকরি হারাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল আচার্য সরণি। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া দাবিতে এসএসসি অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন চাকরি হারারা। নিজেদের যোগ্য বলে দাবি করলেন, ওএমআর শিটের প্রতিলিপি নিয়ে বিক্ষোভ করলেন। আচার্য সদনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকায়, এরপর রাস্তায় বসে পড়েন এবং পুলিশ কিন্তু হিমশিম খায়। তো হঠাৎ যাদের জীবন অন্ধকার নেমে এসেছে, যারা মেধা ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, আজকে কিছু চাকরি চোরকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে এতগুলো মানুষের চাকরি চলে যায়। তারা বিক্ষোভ করবেন না তো কারা বিক্ষোভ করবেন? এই বিক্ষোভের প্রতি প্রত্যেকটি সুস্থ স্বাভাবিক রাজ্যবাসীর সহানুভূতি আছে, শিক্ষা জগতের প্রত্যেক মানুষের সহানুভূতি আছে, সমর্থন আছে। আমরা চাই এদের সঙ্গে সুবিচার হোক। পার্টি সর্বপ্রকার সহযোগিতা করবে, আইনি সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবে। অধীর চৌধুরী বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার চাইতে অনেক ভালো বিজেপিকে ভোট দিই। আগে বলবে, আজ বলেছে ওরা যুগলবন্দী, কিন্তু এটা নিয়ে সমাজের সর্বস্তরে একটা বিতর্ক উঠছে, কি বলবেন? দেখুন, অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে বিতর্ক আজ যে পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা মানতে বিজেপি নারাজ। আমার মনে হয় মানুষও এটা খুব একটা গ্রহণ করবেন না। কারণ এই নির্বাচনে কংগ্রেসের যে মিথ ছিল, বহরমপুরে অধীর চৌধুরী এবং মালদায় গনি খান পরিবার, এই মিথ ভাঙতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে একজনও কংগ্রেসের প্রতিনিধি এই নির্বাচনে দিল্লির সংসদে পৌঁছতে পারবেন না। এটা কি বিজেপির কোথাও ভোট ব্যাংকে ধস নামবে? অধীর চৌধুরীর এই মন্তব্যে বিজেপির ভোট ব্যাংকে? বিজেপির ভোট ব্যাংকটা এতটা ঠুনকো নয় যে কংগ্রেসের কেউ মন্তব্য করলে সেটা ভেঙে যাবে। কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী, তিনি তাদের দুর্ভেদ্য দুর্গ উত্তরপ্রদেশে জিততে পারেন না, অন্য রাজ্যে পৌঁছে যেতে হয়। আর অধীর চৌধুরী বক্তব্য রাখবেন, বাংলার মানুষ এর রাজনৈতিক সচেতনতা তাতে আহত হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, ইলেকশন কমিশন বিজেপির লোক, মমতা বলছে বেশি দিন ধরে ওরা নির্বাচন করছে বিজেপির কথা শুনে, ইভিএম মেশিনে প্রোগ্রামিং করছে। ইলেকশন কমিশন কিছুই বলছে না। যদি আমাদের রাজ্যের লোককে নির্বাচন করতে না দেওয়া হয়, আমি কিন্তু ছাড়বো না। এটা অসাম্য করা হচ্ছে, এটা অসাম্য। উনি হারার আগে হেরে গেছেন, উনি জানেন পরাজয় নিশ্চিত। শুধু পরাজয় নিশ্চিত নয়, তৃণমূল দলের অস্তিত্বটাই বিপন্ন হয়ে গেছে। দলের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। সরাসরি দলের মধ্যে একজন আওয়াজ তুলেছেন যে ক্যাবিনেটে আরো দুর্নীতিগ্রস্ত আছেন, যারা টাকা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন কাউকে অপসারিত করে তো আর সত্যটাকে চিরকালের জন্য চেপে দেওয়া যায় না। সুতরাং পরিস্থিতি অত্যন্ত জটিল। মুখ্যমন্ত্রী হতাশা, আতঙ্ক থেকে এ ধরনের বক্তব্য রাখছেন। টিএমসি তো দুর্নীতির কাছে চুনোপুটি। মুখ্যমন্ত্রী বলছে দুর্নীতির মাস্টারমাইন্ড কে? ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে কালো কে করলো?
কালোকে সাদা বানাচ্ছে মোদি। এই ওয়াশিং মেশিনের তত্ত্ব তো অনেকদিন সামনে নিয়ে এসছেন। আমাদের ধর ওয়াশিং মেশিনের অনেক জামা কাপড় তো এখন তৃণমূল কংগ্রেস গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে কয়েকজন প্রার্থী হয়েছে, আবার তৃণমূল কংগ্রেসের সংগঠনের বড় দায়িত্ব পেয়েছে। এত ভয়ে আছেন মোদি, প্রচুর টাকা খরচ করছেন, 1,500 পুলিশকে নিয়ে গেছে, পোস্টাল ব্যালট অ্যালাউ করেনি। আর এখানে সেন্ট্রাল ফোর্সকে পোস্টাল ব্যালট অ্যালাউ করা হচ্ছে। হয় ওদের অধিকার দিন, নইলে আমি আমার পুলিশ ফিরিয়ে দেবো। হয় ওদের ভোট দিতে অধিকার দিন, নাহলে আমি আমার পুলিশ ফিরিয়ে দেবো। কে বলছেন? বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী বলেছে আমাদের রাজ্য থেকে 1500 পুলিশ নিয়ে গেছে, তাদের হাতে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে না, কিন্তু সেন্ট্রাল ফোর্স যারা এসছে তাদেরকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে। আপনি ওদেরকে ভোট দিতে আমাদের রাজ্যে। মুখ্যমন্ত্রী চাইছেন সমস্ত পোস্টাল ব্যালট গুলো তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন আছে তাদের হাতে চলে যাক। পুলিশ ওয়েলফেয়ার কি একটা কমিটি আছে, তারা তো বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট কালেক্ট করে, ভীত সন্ত্রস্ত করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট সব নিয়ে নেয়। এর জন্য বহু পুলিশ কর্মী আমাদের দলের কাছে এসে অভিযোগ করেছেন নাম না করে, যে আমরা চাকরি খোয়ানোর ভয়ে, পরিবারের ভয়ে কোনো কথা বলতে পারছি না, জোর করে আমাদের থেকে ব্যালট নিয়ে নিচ্ছে। এই অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরো আগামী দিনে এই অভিযোগটা আরো গুরুতর আকারে ঘাড়ের উপর চেপে না বসে, সেই জন্য মুখ্যমন্ত্রী আগে থেকে এটা বলে রাখলেন। মধু বিধু 2 ভাই, মিথ্যে বলতে জুড়ি নাই, 15 লক্ষ টাকা দেবো বলেছে, 50,000-ও দেয়নি বিজেপি। রোজ মিথ্যে, বিনা পয়সায় গ্যাস, বিদ্যুৎ, রেশন কিছুই দেয়নি। দেশের প্রধানমন্ত্রী যখন মিথ্যে বলে তখন ভোট বাক্সের জবাব দিতে হয় মুখ্যমন্ত্রী। প্রতিবারই তো মানুষ ভোট বাক্সে জবাব দিচ্ছেন, গতবারও দিয়েছেন, শূন্য করে দেবেন বলেছেন, 18টা দিয়েছেন, আর এবার নিজে একের পরে একটা শূন্য বসিয়ে 10 করে দেখান, তারপরে কথা হবে। এই নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিট পার করতে পারবে না। ইডি বাড়ি বাড়ি যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন। বিজেপির কাউকে ফোন করাচ্ছে, ব্যবসায়ীদের কাছে গিয়ে বন্ড দিতে জোর করাচ্ছে, ব্যবসায়ীদের কাছে গিয়ে বন্ড দিতে জোর করাচ্ছে। দেশের যত আইপিএস অফিসার আছেন তাদের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যাদের বাড়িঘর, সেখানে সিএমদের দিয়ে ফোন করে তাদেরকে বলা হচ্ছে বিজেপির সঙ্গে তারা থাকবে। বারবার মোদি জিতলে দেশ বিক্রি করে দেবেন, একা উনি থাকবেন, মানুষ আর থাকবে না। বারবার বিক্রি করে দেবেন মোদি, একা উনি থাকবেন, এই রাজ্যে এই দেশে মানুষ আর থাকবে না। দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্ত কথার প্রতিক্রিয়া দেওয়া সম্ভব না, আর মুখ্যমন্ত্রী যা বলবেন তারই প্রতিক্রিয়া দিতে হবে, এটারও বিজেপি খুব একটা প্রয়োজন আছে বলে মনে করছে না। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য আমার মনে হয় গ্রহণযোগ্যতা তার দলেই নেই। কারণ মুখ্যমন্ত্রী স্টেজে বক্তৃতা করছেন, তার একজন মন্ত্রী সেই স্টেজেই বসে তিনি দেখি মোবাইলে স্মার্টফোনে অনেকক্ষণ ধরে কি একটা করছেন, গেমও খেলতে পারেন। কুণাল ঘোষ নিয়ে কিছু বলবেন? কুণাল ঘোষের যে অবস্থান, যেভাবে বেরিয়ে গেলেন, তাকে যেভাবে সই দেওয়া হলো, তা এরপরও এখনো তার তৃণমূলের প্রতি অগাধ ভক্তি। না, কুণাল ঘোষ ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করে আসছিলেন। কুণাল ঘোষ ছিলেন আক্রমণাত্মক, তিনি অনেক ধরনের আক্রমণাত্মক কদর্য ভাষা দিয়ে পর্যন্ত বিজেপির নেতৃবৃন্দকে আক্রমণ করেছেন। কুণাল ঘোষকে সরিয়ে দেয়া হলো কি না দেয়া হলো, এই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু প্রশ্ন হলো, কুণাল ঘোষ যে প্রশ্নটা তুলে গেলেন, যে একজন ক্যাবিনেট মন্ত্রীও এখনো ওই টাকা লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, আমরা তো গতকালকেই মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছি। আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুণাল ঘোষের সঙ্গে কথা বলে এ ধরনের কোনো মানুষ যদি থাকেন, তার সম্পর্কে তথ্য যদি কুণাল ঘোষ দিতে পারেন, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কুণাল ঘোষ যে অভিযোগ নিয়ে এসছেন সামনে, সেটা অত্যন্ত গুরুতর, সেটা একটা সরকারের চলে যাওয়ার পক্ষে যথেষ্ট। কারণ তিনি ছিলেন সরকারি মুখপাত্র, তিনি দলকে ডিফেন্ড করতেন, তিনি অন্তত দুস্টেপ এগিয়ে গিয়ে ওভার বাউন্ডারি মারতেন দলের হয়ে। আজকে সেই কুণাল ঘোষ যখন এই কথা বলছেন, এটা ভেবে দেখা দরকার। এটা খুব স্বাভাবিক বিষয় নয়, খুব সাধারণ বিষয় নয়, এটা অত্যন্ত সাংঘাতিক অভিযোগ।